বিশ্ববিদ্যালয় জীবন থেকে আমার এই আন্দোলন, নানা ধরনের আন্দোলন করার অভিজ্ঞতা এবং ওখান থেকে আমি অনুপ্রেরণাটা পাই। সেখানে বিভিন্ন ইস্যু ভিত্তিক ভর্তি ফর্মের দাম বাড়ানো সহ মানে ওই সময়কার যে প্রশাসন, সেই প্রশাসনের নানা ধরনের অন্যায্য সিদ্ধান্তের বিরুদ্ধে আমাদের একটা অবস্থান ছিল। ওটাই আমাকে প্রাথমিকভাবে একটা মানে রাজনৈতিকভাবে সচেতন করে। এরপর ঢাকায় এসে আমি যখন তো আওয়ামী লীগ সরকার এবং আওয়ামী লীগ সরকার ভিন্নমত দমনে যে ধরনের ভূমিকাগুলো রাখতো, ডিজিটাল নিরাপত্তা আইন, গুম, ক্রসফায়ার, এগুলোর বিরুদ্ধে আমি খুবই সরব ছিলাম। ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায়, পত্রপত্রিকায় লেখালেখিতে আমি, আমার বেশ কিছু বই আছে তখন আওয়ামী লীগের সমালোচনা করে লেখা। তারপর হচ্ছে এটা এই অ্যাক্টিভিজম গুলোতে আমি ছিলাম, সবসময় ছিলাম। এবং সবচেয়ে বড় যেটা ছিল যে ৭২-এর যে সংবিধান আমাদের দেশে, এই সংবিধানের কতগুলো ফান্ডামেন্টাল প্রবলেম আছে। এক ব্যক্তিতান্ত্রিক ক্ষমতা কাঠামো, একচেটিয়া ক্ষমতা, এবং প্রধানমন্ত্রীকে কোনোভাবেই অভিশংসন করতে না পারা, তাকে জবাবদিহি করতে না পারা, এই জিনিসগুলো নিয়ে আমরা প্রচুর সেমিনার এবং আলোচনা, পাঠচক্র ইত্যাদি আয়োজন করেছি। আর রাস্তার বিভিন্ন অ্যাক্টিভিজম তো করেছি। সেই অর্থে রাজনৈতিক দল করি নাই, কোনো বড় রাজনৈতিক দল, কিন্তু এইগুলো রাজনৈতিক দলের তুলনায় ইফেক্টিভ ছিল এই মুভমেন্টগুলো মানুষের মধ্যে কনসাসনেস তৈরি করার ক্ষেত্রে, তরুণদের মধ্যে কনসাসনেস তৈরি করার ক্ষেত্রে। ওটাই আসলে আমি বলবো যে একটা মানে মানুষ প্রস্তুত ছিল এই শেখ হাসিনার বিরুদ্ধে। শেখ হাসিনা যেভাবে শাসন করেছে মানুষ প্রস্তুত ছিল, কিন্তু একটা মানে রাইট হিস্টোরিক্যাল এজেন্ট কারা নেতৃত্ব দেবে এটারও একটা অপেক্ষা ছিল। তো সেই অপেক্ষাটা ২৪-এর এই জুলাই মাসে এসে ছাত্রদের মাধ্যমে, যেটা বাংলাদেশ ইতিহাসে সবসময় ঘটেছে, ছাত্ররাই বড় বড় ঘটনা ঘটায় এবং নেতৃত্ব দেয় আন্দোলনগুলোতে, এবারও সেটা ঘটেছে এবং মানুষ কিন্তু দ্রুত সাড়া দিয়েছে, কারণ ছাত্রদের সাথে মানুষের ওই ইমোশনাল সম্পর্কটা আছে। তো এইভাবেই ঘটলো আর কি। এই পুরো বাংলাদেশের পলিটিক্যাল কালচার, হিস্ট্রি, সমস্যাগুলো কি কি এটা সম্পর্কে ওয়াকিবহাল কিংবা এটা সম্পর্কে ইনডেপথ বোঝাপড়া আছে এমন একটা ছাত্র নেতৃত্ব আসার অপেক্ষায় ছিল, ফলে তাদেরকে প্রস্তুত হতে হয়েছে। ইন দ্য মিন টাইম আপনি দেখবেন যে আওয়ামী লীগ যে ডেমোক্রেটিক স্পেস গুলোকে একেবারে সংকুচিত করেছে, সেখানে বিভিন্ন মুভমেন্ট কিন্তু এগুলোকে ওই বরাবর একটা ফাইট করেছে, যেমন নিরাপদ সড়ক আন্দোলন, কোটা সংস্কার আন্দোলন, নো ভ্যাট আন্দোলন, ছাত্রদের। তো এইগুলোর করার মধ্য দিয়ে কিন্তু এই ছাত্রদের প্রবলেম গুলো কি আওয়ামী লীগের সাথে, যে এই আওয়ামী লীগ এত নিজেকে একটা প্রগতিশীল ইত্যাদি দাবি করে, সে কেন এত ছাত্র বিরোধী এবং এত কেন ছাত্রদেরকে নির্যাতন করে। আপনারা নিশ্চয়ই মনে আছে নিরাপদ সড়ক আন্দোলনের মতো একটা এত যৌক্তিক একটা আন্দোলনে কিভাবে দমন করা হয়েছিল, কোটা সংস্কার আন্দোলন কিভাবে 18 সালে কোটা সংস্কার আন্দোলন কিভাবে দমন করা হয়েছিল। ফলে এই যে এবং ডাকসুর দাবি করে যে আন্দোলনগুলো, এগুলো ব্রুটালি ক্র্যাকডাউন করেছে ছাত্রলীগ। তো ফলে এই ছাত্র সমাজ বাংলাদেশে যে কি প্রাইভেট, কি পাবলিক, কি মাদ্রাসা, এই ছাত্রদের ওই রেজিম সম্পর্কে একটা বোঝাপড়া তৈরিতে একটা টাইম লেগেছে। তারা তো বয়সে অপেক্ষাকৃত তরুণ, তাদেরকে একদিকে ইতিহাসটা পড়তে হয়েছে, দ্বিতীয়ত তাদেরকে একটু মানে পরিপক্কতা অর্জন করতে হয়েছে যে এই সরকার দাবির ক্ষেত্রে যে কোনো দাবি জানালে ওই সরকারের অ্যাপ্রোচটা কি সেটা তাদের বুঝতে টাইম লেগেছে। হয়তো তাদের শুরুর দিকে দাবি মানে হয়তো ধারণা ছিল যে একটা দাবি নিয়ে নামলে যে কোনো সরকারের দাবি মেনে নেয়, এই সরকার যে তেমন সরকার না, এটা তাদেরকে প্রথমত রাস্তায় নেমে বুঝতে হয়েছে। এগুলো করতে করতে আমি মনে করি যে টাইম লেগেছে। এবং আমাদের ভাগ্য অনেক ভালো যে যদিও আমাদের অনেক মানুষকে জীবন দিতে হয়েছে, অনেক মানুষকে অন্যায়ভাবে কারাগারে থাকতে হয়েছে, এবং গুম, খুন, ক্রসফায়ার, লুটপাট এগুলো প্রচন্ড রকম হয়েছে, কিন্তু তবুও আমি বলবো যে পুরো পৃথিবীতে এই ধরনের শাসনের যে নজিরগুলো আমরা দেখতে পাই, সে তুলনায় আমরা কিন্তু একটু কম মানে দ্রুতই আসলে এটা থেকে, কারণ একটা পর্যায়ে মনে হচ্ছিল 2041 সাল পর্যন্ত আসলে এই সরকার থেকে যাবে, তো মানে গত সরকারটা থেকে যাবে, সেটা যে হয় নাই। এটার কারণ হচ্ছে ওই যে রাজনৈতিক বোঝাপড়া, পাঠচক্র সহ গ্রাসরুট অর্গানাইজিং গুলো কিন্তু ছিল আর কি। আরেকটা জিনিস হচ্ছে যেটা হয় নাই, কারণ হলো কি পদ্ধতিতে আপনি আন্দোলন করবেন, এটার ক্ষেত্রে কোনটা ভুল পদ্ধতি কোনটা ঠিক পদ্ধতি, এটাও কিন্তু বুঝতে হয়েছে আগে। কারণ 2024 সালে জানুয়ারির আগে রাজনৈতিক দলগুলো ভোটের দাবিতে আন্দোলন ছিল, নিরপেক্ষ সরকারের অধীনে ভোটের দাবিতে আন্দোলন। তারা ভেবেছে যে আমেরিকা স্যাংশন দেবে এবং আমেরিকা স্যাংশন দিলে আওয়ামী লীগ সরকার যখন র্যাব স্যাংশন দেওয়ার পর থেকে তাদের একটা ধারণা ছিল যে আওয়ামী লীগ সরকার একটু কুপকাত হয়ে একটা সুষ্ঠু নির্বাচন দিতে বাধ্য হবে। তো সেই দাবিতেই তারা নিরপেক্ষ সরকার অধীনে নির্বাচনের দাবিতে তারা আন্দোলন করেছে জানুয়ারি পর্যন্ত। সেই আন্দোলনটা কিন্তু ফেল করলো চোখের সামনে, মানে আন্দোলনে জনগণ সাড়া দেয় নাই। জনগণ কিন্তু ভোট দিতে চায়, কিন্তু তবু আন্দোলনে সাড়া দেয় নাই, এবং জনগণ আসলে ভোটটাও প্রত্যাখ্যান করেছে, ওই দামি ভোটটা। সেটা কিভাবে প্রমাণটা হচ্ছে যে 7 জানুয়ারির নির্বাচনের সময় তো আপনি এই যে বলা হয় আওয়ামী লীগের বাধা 30% ভোট, সেই ভোটও তো আওয়ামী লীগ পায় নাই। যদি পেত তাহলে তো এই নির্বাচনটাকে সফল নির্বাচন দেখাতে পারতো। মানে মানুষ ভোট প্রত্যাখ্যান করেছে, কিন্তু একই সময় এই যে নির্বাচনের দাবিতে আন্দোলন, এই আন্দোলনও সাড়া দেয় না। সাড়া না দেওয়ার কারণটা হচ্ছে যে মানুষের অভিজ্ঞতা হলো যে
এই দাবিতে আন্দোলন, নির্বাচনের দাবিতে আন্দোলনগুলো আসলে স্পেসিফিক ভাবে দলগুলোর আন্দোলন, তাদেরকে এটা সফল করতে হবে। সফল করতে হলে মানুষ গিয়ে ভোট দিয়ে আসবে, কিন্তু এই জন্য জীবন দিবে না। মানুষ কিন্তু জীবন দিচ্ছে একটা সম্পূর্ণ ভিন্ন কারণে, সেটা আমরা জুলাই মাসে দেখলাম। তো এই ব্যাপারগুলো বিবেচনায় নেওয়ার আছে। আমি একটু অন্যদিকে প্রশ্ন যাবো যে আপনি ভাব বৈঠক এবং রাষ্ট্রচিন্তা এই দুটি সংগঠনের সাথে যুক্ত আছেন, এই সংগঠন সম্পর্কে একটু আমরা জানতে চাচ্ছিলাম। আচ্ছা, ভাব বৈঠকি রাষ্ট্রচিন্তা আমি একসময় করেছি, এখন আর সময় দিতে পারি না, কারণ এখানে আমার সাংগঠনিক দায়িত্ব এবং মানে বেড়েছে। এই দুটো সংগঠনই মানে সংগঠন বলতে এগুলো এক ধরনের শিথিল প্ল্যাটফর্ম, সে অর্থে যে খুব পোস্ট পদবি সম্পন্ন যে সংগঠন সেরকম না। এখানে সবাই যে কেউ গিয়ে বসে কথাবার্তা বলতে পারে। আমি এই ধরনের অনেকগুলো ইন্টেলেকচুয়াল প্ল্যাটফর্মের সাথে কাজ করেছি। এগুলো খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বাংলাদেশের রাজনৈতিক সংকটটা কি এবং সেটা সমাধান হবে কোন পথে, এগুলো বোঝাপড়া তৈরির ক্ষেত্রে, লিটারেচার তৈরির ক্ষেত্রে, ন্যারেটিভ তৈরির ক্ষেত্রে, কিংবা ডমিনেন্ট যে ন্যারেটিভটা আওয়ামী লীগের ছিল ওটাকে ভাঙার ক্ষেত্রে এই ধরনের অনেকগুলো সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তার মধ্যে এই দুটো খুব মানে প্রণিধানযোগ্য, এই ভাব বৈঠকি এবং রাষ্ট্রচিন্তা। আমি দুটোর সাথে কাজ করেছি। রাষ্ট্রচিন্তা মূলত ছিল ৭২ সংবিধানের সমালোচনাতে নিজের কার্যক্রমটা এবং রাষ্ট্রের সংস্কার, এই দুটো কথা তারা খুব বলতো। মানে ৭২ সংবিধানের স্ট্রাকচারাল প্রবলেমটা কি, যেটা আমি একটু আগে বললাম যে এক ব্যক্তির হাতে সকল ক্ষমতা কুক্ষিগত, এটাকে তাহলে একটা কিভাবে গণতান্ত্রিক ভাবে ক্ষমতাটাকে ডিসপার্স করা যায় কিভাবে, এটা নিয়ে রাষ্ট্রচিন্তা অনেক ধরনের ক্যাম্পেইন করেছে, যার একটা খুবই গুণগত প্রভাব সমাজের মধ্যে পড়েছিল। আর সংগঠন হিসেবে রাষ্ট্রচিন্তা একটা খুব ছোট একটা সংগঠন, কিন্তু তার গুণগত প্রভাবটা সমাজের মধ্যে পড়েছে। এবং ভাব বৈঠকি হচ্ছে বাংলাদেশে গণ-অভ্যুত্থানের তত্ত্বটা, বিশেষত গণ-অভ্যুত্থানের তত্ত্বটা তারা সিরিয়াসলি এখানে চর্চা করার চেষ্টা করেছে। এমনকি যখন দলগুলো নির্বাচনের দাবিতে আন্দোলন করছে তখন তারা বলেছে যে গণ-অভ্যুত্থান হচ্ছে পথ। এর বাইরে ভূরাজনীতি, বৈশ্বিক ভূরাজনীতি, বৈশ্বিক কন্ডিশনটা কি, এটাও তারা খুব সিরিয়াসলি আলোচনা করেছে। জনগণ ধারণাটা যে এটা শুধু ভোটের ব্যাপার না, এটা আসলে জনগণের আসলে আরো অনেক বড় বড় কতগুলো ব্যাপার আছে, এগুলো তারা খুব সিরিয়াসলি এগুলো নিয়ে কাজ করেছে। ফলে আমি মনে করি যে এই দুটো সংগঠনেরই বা প্ল্যাটফর্মের এই বাংলাদেশের গণতান্ত্রিক যে রূপান্তর বা উত্তরণ করার ক্ষেত্রে, ভাষা তৈরি করার ক্ষেত্রে, চিন্তা তৈরি করার ক্ষেত্রে, বিদ্যমান চিন্তা ভাঙার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আচ্ছা, জনাব ফরহাদ মজারের লেখা গণ-অভ্যুত্থান ও গঠন এই বইটির সাথে আপনি যুক্ত ছিলেন, এই বইটি সম্পর্কে একটু যদি বলেন। এটা একটা খুব দুর্দান্ত বই। যদিও এটা সব পজিশনের সাথে হয়তো আপনি একমত হবেন না, আমিও হব না, সেটা দরকার নাই, কিন্তু এই বইটার পুরো হয়ে ওঠার প্রক্রিয়াটা আমি দেখেছি কাছ থেকে। এবং ফরহাদ মজার যে একদম স্রোতের প্রতিকূলে দাঁড়িয়ে তখন বলেছিলেন যে গণ-অভ্যুত্থানটা দরকার, এটা একটা খুব মানে ইন্টারেস্টিং বিষয় খেয়াল করার মতো। যে 2022 সালে রাষ্ট্রচিন্তা একটা সেমিনার আয়োজন করে, সেখানে তাকে আমরা একটা সেশনের কি নোট পড়তে বলি, সেখানে তিনি প্রথম এই পেপারটা হাজির করেছিলেন, গণতন্ত্র একটি জীর্ণ রাজনৈতিক বর্গ। এটা গণতন্ত্র বলতে তিনি ওখানে নির্বাচন কেন্দ্রিক যে গণতন্ত্র সেটার কথা বুঝিয়েছিলেন। তারপর আমি তাকে প্রস্তাব করি যে আপনি এটাকে আরো এলাবোরেট করে একটা বই করেন। তো সেটা লিখতে লিখতে এবং তাকে চাপ দিতে দিতে এটা 5 অগাস্টে এসে বের হয়েছে। মানে উনি ভূমিকাটা লিখেছেন 23 সালে 5 অগাস্ট, এবং কোইন্সিডেন্টালি 24 সালে 5 অগাস্ট বাংলাদেশে গণঅভ্যুত্থান ঘটেছে। 23 সালের ওই অগাস্ট সেপ্টেম্বর মাসে তখন নির্বাচনের দাবিতে আন্দোলন ছাড়া আর কোনো কথা বলা যাচ্ছিল না। বললেই সন্দেহ করা হচ্ছিল যে এরা কি চায়, এদের কি কোনো অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা, বা বিএনপিকে সুবিধা দিতে চায়, আওয়ামী লীগকে সুবিধা দিতে চায় কিনা। হ্যাঁ, তখন ওই প্রতিকূল পরিস্থিতি দাঁড়িয়ে তিনি কিন্তু এই গণ-অভ্যুত্থানের কথাটা বলেছেন। ফলে এবং বাংলাদেশ সেই পথে গেছে। গণ-অভ্যুত্থান পরবর্তী গঠন, বাংলাদেশকে গঠন করতে হবে এ ব্যাপারেও কারো কোনো দ্বিমত নাই। এখন তিনি যেভাবে গঠন করতে চান, আপনি যেভাবে গঠন করতে চান, তার মধ্যে ফারাক থাকবে, কিন্তু পদ্ধতিটা যে এরকম এই ব্যাপারে কেউ দ্বিমত করছে না। ফলে আমি বলবো যে এটা ফরহাদ মজারের তো এখানে লেজেন্ডারি ব্যক্তিত্ব এবং দীর্ঘ সময় ধরে এই কথাগুলো বলে গেছে। এবং ইন্টারেস্টিংলি যে কথাগুলো তিনি এখানে বলেছেন এগুলো নতুন কথা না। আপনি তার সংবিধান গণতন্ত্র বই, যেটা 80 দশকে বের হওয়া, সেখানেও তিনি এই কথাগুলোই বলেছেন, তারই আরো পরিশীলিত রূপ আমরা এখানে পাই। ফলে ফরহাদ মজার এই কথাটা প্রচার করে গেছেন গত 2-3 দশক ধরে। হ্যাঁ, সেটারই একটা মানে আমি বলবো যে পরিণতি পাওয়া শুরু করেছি আমরা এই 24 সালে। এবং এই বইটা আমাদের এই গণ-অভ্যুত্থানের ভূমিকা রেখেছে কি আপনার মনে হয় যে কেমন? কিছুটা ভূমিকা তো রেখেছি, এমন তো না যে ছাত্ররা সবাই এই বই পড়ে গণ-অভ্যুত্থান করেছে, ব্যাপারটা তা না। কিন্তু এই যে গণ-অভ্যুত্থান গঠন, এই যে ফ্রেমটা চিন্তা, অর্থাৎ আপনাকে ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে নির্বাচনের দাবিতে আন্দোলন করে লাভ নেই, গণ-অভ্যুত্থান করতে হবে, এই কথাটা তো সমাজে একটা চাপ তৈরি করেছে। এবং যখন গণ-অভ্যুত্থানের মতো পরিস্থিতি তৈরি হয়েছে তখন কারোরই বুঝতে দেরি হয় না, কারণ এই চিন্তাটা বা যুক্তিটা সমাজে হাজির ছিল। সেদিক থেকে কিছু ভূমিকা তো অবশ্যই রেখেছে। আচ্ছা, আমরা এখন অন্য প্রসঙ্গে চলে যাই। সেটা হচ্ছে যে আমরা 5 আগস্টের আগে যারা রাষ্ট্রীয়ভাবে সন্ত্রাসী করেছেন বা দুর্নীতি করেছেন, অন্যায় করেছেন, তাদের একটা অংশ গ্রেপ্তার হয়েছে, একটা অংশ দেশের বাইরে পালিয়ে গিয়েছেন। তো তাদের বিচার প্রক্রিয়া চলমান। এই বিচারটা একটা যৌক্তিক সময়ে হওয়া উচিত।
এবং আপনার দৃষ্টিতে বা আপনার দলের দৃষ্টিতে এটা কতটুকু সময়ের মধ্যে বিচারটা শেষ হওয়া উচিত? বিচারটা খুবই দ্রুত হওয়া দরকার, কারণ আদারওয়াইজ বিচারটা না হওয়ার সম্ভাবনা আমরা অনেক আলামত আমরা আশঙ্কা করছি আর কি। বিচারটা যেমন এবার জাতিসংঘের যে প্রতিবেদন, এই প্রতিবেদনটা প্রকাশিত হওয়ার পরে এই বিচারের দাবিটা কিন্তু আরো তীব্র হয়েছে এবং বিচারের যৌক্তিকতা আরো তীব্র হয়েছে, কারণ জাতিসংঘের রিপোর্টে বলা হয়েছে যে এখানে অনেকগুলো আন্তর্জাতিক অপরাধ ঘটেছে। তা আন্তর্জাতিক অপরাধ ঘটলে আন্তর্জাতিক আদালতে যেতে হবে, অপরাধ আদালতে যেতে হবে, এটাই নিয়ম। তো সেই ক্ষেত্রে হচ্ছে পার্টি স্টেট, মানে যে স্টেটের ঘটনা, যেমন আমাদের বাংলাদেশ, তার দুটো কারণে আপনি আন্তর্জাতিক অপরাধ আদালতে যেতে পারেন। একটা হচ্ছে যে হয় আপনার আগ্রহ নাই বিচার করার, সেক্ষেত্রে কোনো সংক্ষুব্ধ নাগরিক বা নাগরিকদের কোনো প্রতিনিধিরা আন্তর্জাতিক অপরাধ আদালতে যেতে পারে, অথবা হচ্ছে এই রাষ্ট্রের সক্ষমতা নাই এই মুহূর্তে। এই দুটো কারণে তো আগ্রহ এই সরকারের আছে, কিন্তু সক্ষমতা নিয়ে প্রশ্ন আছে। আমাদের যে পুরনো বিচার বিভাগের যে অবস্থা এবং এখনো পুলিশ যেভাবে দুর্নীতিগ্রস্ত, ফলে আমরা মনে করি যে যেহেতু এই রিপোর্টটা আসার পরে যে ধরনের ঝাঁকুনি সমাজে তৈরি হওয়ার কথা ছিল সেটা হয় নাই, এই কারণে এখন এটা আমাদের সুযোগ আছে যে এটা আন্তর্জাতিক অপরাধ আদালতে তুলি, তাহলে কেউ বিচারের মান নিয়ে কেউ প্রশ্ন উঠবে না, একটা আন্তর্জাতিক সম্প্রদায় এটাতে সন্তুষ্ট থাকবে। আমাদের দিক থেকে এই দাবিটা আছে, এখন বাকিটা সরকার নিশ্চয়ই সিদ্ধান্ত নেবে এবং আমরা মনে করি যে এই বছরের মধ্যে বিচার কার্যক্রম দৃশ্যমান কিছু বিচার হয়ে যাওয়া দরকার। আর বলতেছেন যে না হওয়ার একটা আলামত, আমাদের কয়েকটা আলামত যদি বলেন আপনার দৃষ্টিতে। তো মানে একটা প্রধান আলামত হচ্ছে যে আসলে তো কি বিচার করছে সেরকম কোনো কিছু আমরা বুঝতে পারছি না, মানে দৃশ্যমান না বিচার ক্ষেত্রে। বিচারিক অনেকগুলো দুর্বলতা আছে বলে মনে হয়, যেটা আমি বললাম যে পুলিশের ক্ষেত্রে এই ধরনের অভিযোগ পাওয়া যাচ্ছে যে পুলিশ একদিকে ভুয়া মামলা দিচ্ছে, ভুয়া মামলা দিয়ে হয়রানি করতেছে, আর একদিকে যারা আসল যারা অপরাধী তাদেরকে নানা ধরনের শেল্টার দিচ্ছে, গোপনে শেল্টার দিচ্ছে। এখন তো পরিস্থিতি একটু যেহেতু খারাপ, তারা প্রকাশ্যে শেল্টার দিতে পারছে না, কিন্তু গোপনে নানা ধরনের শেল্টার দিচ্ছে, তাকে জানিয়ে দিচ্ছে আগে যে তাকে ধরতে আসা হতে পারে। এই ধরনের কর্মকাণ্ডগুলোর কথা আমরা শুনতে পাচ্ছি এবং তদন্ত রিপোর্ট দেওয়ার ক্ষেত্রে পুলিশের নিজের বিরুদ্ধে অভিযোগ আছে, বড় ধরনের অভিযোগ আছে, মানে এই লাস্ট ম্যাসাকারের তাদের ভূমিকার ক্ষেত্রে। ফলে পুলিশ নিজের বিচার নিজে কিভাবে করবে এটা আমরা নিশ্চিত না। এই সকল কারণে আমরা মনে করি একটা নিরপেক্ষ আন্তর্জাতিক বডি যদি বিচারটা করে, তদন্ত করে, এটা অনেক বেশি গ্রহণযোগ্য হবে এবং বিচারের মান নিয়ে প্রশ্ন হবে। ওইটা যদি দীর্ঘমেয়াদীও হয়, তবু মানে ধরা যাক সামনে যে নির্বাচিত সরকার আসবে, তখন এটা তার আন্তরিকতার উপর নির্ভর করবে না, কারণ এটা চলে গেছে এমন জায়গায় যে আপনি এই বিচার হবেই, মানে এটা একটা রায় আপনি জানতেই পারবেন। তো সেটা আমাদের জন্য সবচেয়ে বেশি ভালো হতো আর কি। আচ্ছা, এই অপরাধের বিষয়টাই আছি যে আমরা দেখেছি যে 5 আগস্টের আগে কিছু গোষ্ঠী বা লোক অপরাধ করার সুযোগে না পেয়ে ভালো ছিল, 5 আগস্টের পর তারা বিভিন্ন অপরাধের সাথে যুক্ত হয়েছে। তাদেরকে আপনি এইটা সরকার তাদেরকে কিভাবে আটকাতে পারে, সরকারের প্রতি আপনার কি উপদেশ থাকবে? মানে দ্রুত পুলিশকে রিস্টোর করা দরকার এবং পুলিশের সংস্কারটা 1 নম্বর প্রায়োরিটি হওয়া দরকার। আমরা দেখেছি যে পুলিশ সংস্কার কমিশন যে রিপোর্ট, মানে তারা যে সুপারিশগুলো করেছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় চায় না যে স্বাধীন পুলিশ কমিশন হোক। এটা খুব খারাপ, নিন্দনীয় এবং অ্যালার্মিং ঘটনা যে পুলিশকে তারা আগে জায়গায় রাখতে চাচ্ছেন। তারা বলছে যে ঔপনিবেশিক যে আইন কানুনগুলো দিয়ে পুলিশ চলে এগুলোতে তেমন সমস্যা নাই, কিন্তু আমাদের আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে এই আইনগুলোতে ব্যাপক সমস্যা, হ্যাঁ, এবং আইনগুলোর মানে আমূল পরিবর্তন দরকার বা সংস্কার দরকার। এই কারণে স্বাধীন পুলিশ কমিশনের কথা সংস্কার কমিশন বলেছে, আমরা সেটাতে একমত। আপনি শ্রীলঙ্কায় দেখবেন যে গণ অভ্যুত্থানটা যখন হলো, তখন গণ অভ্যুত্থানে পুলিশ কিন্তু নির্বিচার গুলি কিংবা বল প্রয়োগ করে নাই। না করার কারণে গণ অভ্যুত্থানের পরে আইন শৃঙ্খলা পরিস্থিতি দ্রুত রিস্টোর করতে পুলিশের বেগ পেতে হয় নাই শ্রীলঙ্কায়। বাংলাদেশে কিন্তু পরিস্থিতিটা সেরকম না। বাংলাদেশে পুলিশ এমন ভাবে অপরাধে জড়িয়ে গিয়েছিল কারণ পুলিশ আসলে সরকারের অংশ, সরকারের কথা ছাড়া সে চলতে পারে না। এটাকে একটু নিরপেক্ষ অবস্থা নিতে গেলে একটা স্বাধীন কমিশন, স্থায়ী স্বাধীন পুলিশ কমিশন থাকলে পুলিশ এই মাত্রায় পার্টিজান হবে না, তখন সে তার মানে প্রোটোকল বা জুরিসডিকশনের বাইরে যাবে না। তো সেইটা আমি মনে করি সরকারের এখন উচিত হচ্ছে, এই সরকারের তার কাছে সুযোগটা আছে, অন্য কোনো সরকার, নির্বাচিত সরকার এটা করবে না। এখনই তার উচিত হচ্ছে পুলিশের এই সংস্কারগুলো করে স্বাধীন একটা পুলিশ কমিশনের হাতে পুলিশকে ছেড়ে দেওয়া। আপনি বলতেছিলেন যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় চাচ্ছে না, বর্তমান সরকারের মন্ত্রণালয়ই চাচ্ছে না, আপনারা কি চাপ প্রয়োগ করবেন? ডেফিনেটলি আমরা চাপ প্রয়োগ করবো এবং আমরা এটা এই নিউজটা দেখার পর থেকে আমরা এটা নিয়ে কথাবার্তা বলা শুরু করেছি। আপনার এখানে আমি বলতেছি আমরা এটা ডেফিনেটলি চাপ প্রয়োগ করবো এবং যে জাতীয় ঐক্যমত্য কাউন্সিল যেখানে যে বৈঠক হবে সেখানে আমরা প্রশ্নটা তুলবো। স্বরাষ্ট্র মন্ত্রণালয় চায় না, এটা তো শুধু সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এইভাবে দেখলে হবে না। স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু আমলাতন্ত্রের অংশ এবং আমলাতন্ত্রটা আসলে আগের মতোই আছে, এরা খুব বেশি পরিবর্তন হয়েছে এরকম বলা যাবে না। তারা একটু ভুল পাল্টেছে, নতুন পরিস্থিতির সাথে খাপ খাওয়ানোর চেষ্টা করছে, কিন্তু তারা সুযোগের অপেক্ষা আছে কখন তারা তাদের পুরনো রূপ দেখাবে। এবং এই কারণে তারা পুরনো সেটেলমেন্টের যে দলগুলো তারা ক্ষমতায় দ্রুত আসুক, এটা তারা চায়, আমলাতন্ত্র এটা চায়, কারণ তখন তাদের মধ্যে একটা দ্রুত নেগোসিয়েশন হবে বলে মানে নানা আলামতে বোঝা যায় আর কি।